আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2026 ব্যাচ সমতলে বস্তু কণার গতি এই অধ্যায়টার উপর বিগত বছরগুলোতে যে এমসিকিউ প্রশ্নগুলা আসতে দেখা গেছে সেগুলো আমরা কিছু এমসিকিউ আমরা টাইপ ভিত্তিক সমাধান করার চেষ্টা করব এবং আমরা আজকে ধারণা নিব যে এই অধ্যায় থেকে আমাদের এই 2026 সালে আমাদের কোন ধরনের এমসিকিউ আসতে পারে। আচ্ছা, আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ। সরণ এর একটা সমীকরণ আমাকে দেওয়া থাকবে, ওইটাকে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, মানে অন্তরীকরণ করব, ডিডি অফ ওয়াই নির্ণয় করব সময়ের সাপেক্ষে। তো এটা করলে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হবে বেগ। ওই বেগকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করব, আমরা যেটা পাবো সেটা হবে ত্বরণ। যেমন আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এরকম, s equal t cube plus 3t square plus 6, s equal t cube plus 3t square plus 6। s মানে সরণকে কিন্তু আমরা s দ্বারা প্রকাশ করি, তার মানে এটা সরণ দেওয়া আছে। এবার বলছে ত্বরণ কত হবে। আচ্ছা, ত্বরণ কিন্তু চাইছে যে কোনো একটা নির্দিষ্ট সময় আপনাকে বলে দিয়েছে যে এই সময় পরে আমার ত্বরণটা কত হবে। তো ত্বরণটা বের করার জন্য আমরা একবার অন্তরীকরণ করলে এটা ভি পাবো। এটা 3t স্কয়ার 6t এরকম হবে। আর আমরা এটাকে আরো একবার অন্তরীকরণ করব, তাহলে আমরা ত্বরণ পাবো a। এটা আমাদের 6t প্লাস 6। এবার এটা হচ্ছে আমাদের ত্বরণের সমীকরণ। আমাদের কোন সময় বলছে 2 সেকেন্ড পরে, t এর জায়গায় আমরা 2 বসাবো। 6 * 2 প্লাস 6, 6 × 12 3 × 18। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার 2 সেকেন্ড পরে আমার ত্বরণটা হবে 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ম্যাথে যাই। দুইটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে একই 60 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। 1200 মিটার দূরত্বে একে অপরকে দেখতে পেল। মন্দনের সর্বোচ্চ মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে। আচ্ছা, এটা আমাদের দেখেন কিরকম এটা প্রশ্ন। এখানে একটা বিন্দু হচ্ছে আমার এ, এখানে আমার একটা বিন্দু হচ্ছে আমার বি। তো এই দিক থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, আর এই দিক থেকে একটা ট্রেন এদিকে আসতেছে। একই রেলপথ একটাই। তো এই একই রেলপথে এই এ বিন্দু থেকে এই দিকে যাচ্ছে একটা ট্রেন, আর এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ধরেন যে সাপোজ এই ট্রেনটা এ পর্যন্ত আসছে, আর এই ট্রেন এ পর্যন্ত আসছে। এটুকু দূরত্ব হচ্ছে আমাদের 1200 মিটার। যখন এদের মধ্যবর্তী দূরত্ব, দুই ট্রেন কিন্তু একই বেগে আসতেছে, অর্থাৎ এটাও 60 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ বিন্দু থেকে যে ট্রেনটা চলা শুরু করছে সেও এই 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। বি থেকে যেটা আসতেছে সেও ওই একই বেগে আসতেছে। অর্থাৎ বেগ যদি আমরা বেগকে আমরা হচ্ছে ভি ধরি, তাহলে দুইটা তো একই বেগে আসতেছে। তো আমরা ভি যদি ধরি, ভি দেওয়া আছে আমাদের 60 মিটার পার সেকেন্ড, এবং আমাদের কতটুকু দূরত্বে থাকা অবস্থায় এই দুইটা
আমাদেরকে দেখতে পাইছে, এই ট্রেনকে দেখতে পাইছে, তখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1200 মিটার। এই দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। সংঘর্ষ এড়ানোর জন্য অবশ্য এটারও ব্রেক চাপতে হবে, এটারও ব্রেক চাপতে হবে। একদম এখানে এসে ধরেন যে দুইটা মিলিত হবে, বাট স্পর্শ করবে না। এই বোট এবং এইটা এরকম হতে পারে, বাট একদম স্পর্শ করবে না, একদম সোয়া সোয়া হয়ে দাঁড়াবে। মানে সংঘর্ষ এড়াইতে হবে, তাহলে কতটুকু মন্দনে তাদেরকে ব্রেক চাপতে হবে, সেই মন্দন আমরা এ দ্বারা প্রকাশ করি অথবা এফ দ্বারা প্রকাশ করি, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যে বেগে গতিশীল সে গতিটা দেওয়া আছে, তো ত্বরণ এই এফ এফ সমান হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই এক্স। এটা একটা আমাদের শর্টকাট, এই শর্টকাটটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দুই দিক থেকে যে আমাদের দুইটা ট্রেন আসতেছে কোন একটা বেগে, বেগ দুটা যদি সেম হয় তাহলে ওইটা আমরা বর্গ করব, আর যতটুকু দূরত্বে আমরা দেখতে পাইছি সেটা আমরা ভাগ করব, তাহলে আমাদের ত্বরণ পাওয়া যাবে। তো 60 স্কোয়ার করলে হয় আমাদের 3600 ডিভাইডেড বাই 1200, তাহলে হয় 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুইটা ট্রেন যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ মন্দন যদি সৃষ্টি করে ব্রেক চাপতে পারে, তাহলে এরা সংঘর্ষে লিপ্ত হবে না। এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো, দ্যাটস এনাফ। F ইকুয়াল ভি স্কোয়ার বাই এক্স। আচ্ছা, এরপরে একাধিক বেগের লব্ধি এবং আপেক্ষিক বেগ। দেখি যে এটা আমাদের কি প্রশ্ন। স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ 8 মিটার পার সেকেন্ড। অবশ্যই নৌকার বেগ কিন্তু বেশি হবে, দেওয়া আছে। নৌকাটি স্রোতের বিপরীত দিকে চালালে, স্রোত এই দিক থেকে এদিকে আসতেছে, নৌকাটা এই দিক থেকে এদিকে যাচ্ছে বিপরীত দিকে। স্রোত এই দিক থেকে এদিকে আসতেছে, নৌকা এই দিক থেকে এদিকে চালানো হচ্ছে বিপরীত দিকে। এটা হচ্ছে স্রোতের বেগ। সাপোজ এদিকে স্রোত আসতেছে, তো স্রোতের বেগ হচ্ছে আমাদের 2, আর নৌকার বেগ হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। দুইটা বিপরীত দিকে চলতেছে এই বেগে। স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে স্রোতের সাপেক্ষে, তাহলে স্রোতের বেগ আমরা কি করব, উল্টায় দিব। যার সাপেক্ষে ওইটা মানে আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে যার সাপেক্ষে আমরা বেগটা নির্ণয় করব সেটা আমরা উল্টায় দিব। স্রোতের সাপেক্ষে এখানে স্রোত হচ্ছে আমাদের এইদিকে আসতেছে, এটা যদি আমরা উল্টায় দেই তাহলে এটা মাইনাস হবে, এটা আমাদের মাইনাস হবে, আর এটা দিক হয়ে যাবে আমাদের এই দিকে। এরপরে হচ্ছে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করার একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করব। কারণ আমাদের 8 প্লাস 2 এটা আসে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ। আর আমরা শর্টকাটে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আপেক্ষিক বেগ আমরা দুটো যোগ করে দিতে পারি।
দুইটা যোগ করে দিতে পারি, এভাবে আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা আরো একটা ম্যাথ করব। একটি কণার উপর 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে তিনটা ক্রিয়া করায়, তিনটা বল তিন দিকে ক্রিয়া করছে, ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। তো ক্ষুদ্রতম বেগ দুইটার মধ্যবর্তী কোণ, ক্ষুদ্রতম দেওয়া আছে হচ্ছে 3, 4, 5। ক্ষুদ্রতম কোণ দুইটা, এই দুইটা, এই দুইটার মধ্যবর্তী কোণ আমাকে বের করতে বলছে। তো এই দুইটার যে লব্ধির মান সেটা হবে আমাদের এইটা। তাহলে আমরা প্রশ্ন মতে যে জিনিসটা লিখতে পারি, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 3 ইন্টু 3 না 2 ইন্টু 3 ইন্টু 4 cos আলফা, এটা দিতে পারি 5 স্কয়ারের সমান। তাহলে 25, 24 cos আলফা, এটা হয় 25 এর সমান। cos আলফা হচ্ছে 0, এটাকে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি। অর্থাৎ এই তিনটা বল তিন দিকে ক্রিয়া করে যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে এই ক্ষুদ্রতম বল দুইটা 3 এবং 4, এই দুটার মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। অর্থাৎ যে দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে সেই দুইটার লব্ধি তৃতীয়টার সমান হবে। সেটা অ্যাপ্লাই করে আমরা সমাধান করব। আমরা সরাসরি সূত্র কিছু অ্যাপ্লাই করেও সমাধান করতে পারি। যেমন স্থির অবস্থা হতে, স্থির অবস্থা মানে হচ্ছে ইউ এর মান হচ্ছে 0, শুরুর বেগ। একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা করলে, সমত্বরণে যাত্রা করছে, সেটা কত 3। এই ত্বরণে প্রথমে ছিল স্থির, পরে এই ত্বরণে যাত্রা শুরু করছে। 10 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? টি দেওয়া আছে 10 সেকেন্ড। সেই 10 সেকেন্ডে সর্বমোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা ফর্মুলা হচ্ছে s সমান ut প্লাস হাফ এট স্কয়ার। u হচ্ছে 0, ইন্টু 10 স্কয়ার। সবগুলা এসআই এককে দেওয়া ছিল, কোনো এককে রূপান্তর করার প্রয়োজন নেই। এবার আমরা 10 কে স্কয়ার করলে 100 পাবো, যেটাকে 2 দ্বারা কাটলে হয় 50, 50 কে 3 দ্বারা গুণ করলে হয় 150। এত মিটার সে কি করবে? দূরত্ব অতিক্রম করবে। এখানে আরো একটা ম্যাথ আপনাদেরকে দেখাবো এই রিলেটেড, এই সূত্রটা দিয়ে। সরল রেখায় গতিশীল একটি বস্তু কণা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 30 সেকেন্ড যাবৎ চলে, গড় বেগ এত হয়, আর আদি বেগ কত? তাহলে সমত্বরণ এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর গড় বেগ, গড় বেগ মানে হচ্ছে আমাদের, গড় মানে কি, মানে যে কয়টা আমরা সংখ্যা যোগ করব, সর্বমোট যে কয়টা সংখ্যা আমরা যোগ করলাম ওই কয় দ্বারা ভাগ করতে হবে। তো গড় বেগ মানে বেগ কিন্তু আমাদের আসলে দুইটা হয়,
গতিবিদ্যার ক্ষেত্রে আমাদের বেগ হচ্ছে দুইটা, আদি বেগ এবং হচ্ছে শেষ বেগ। তো গড় বেগ বলতে বোঝায় এই দুটা বেগ আমরা যোগ করে দুটা ভাগ করব। এটা দেওয়া আছে আমাদের কত, 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে এবং বলছে 30 সেকেন্ড যাবত চলে। টির মান দেওয়া আছে 30 সেকেন্ড। আমাকে এই যে এই ইউ এর মানে আমাকে বের করতে বলা হয়েছে। তো ইউ এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে ইউ প্লাস বি বাই 2 এটা যদি 60 হয় তাহলে অবশ্যই আমরা ইউ প্লাস ভি এটা 120 লিখতে পারি। ইউ প্লাস ভি আমরা 120 লিখতে পারি। এবং আমরা ত্বরণ নির্ণয় করার একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমাদের ভি মাইনাস ইউ কত হবে? অবশ্যই এটি, এর মান হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 30, তার মানে 60 মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড, এটা আমরা 1 নম্বর দিব, এটা আমরা 2 নম্বর দিব। এরপরে আমরা সমাধান করে ইউ এর মানটা বের করব। ইউ এর মান বের করার জন্য আমরা দুটো বিয়োগ করতে পারি। আমরা যদি দুইটা বিয়োগ করে দেই তাহলেই হবে। ইউ প্লাস ভি মাইনাস ভি প্লাস ইউ, এটা হবে 120 মাইনাস 60, বিয়োগ করে দিছি। এটা একটা ভ্যানিশ 2 ইউ, এটা 60, সুতরাং ইউ এর মান হচ্ছে 30। তাহলে আমাদের শুরুতে যে বেগটা ছিল সেটা আমরা বের করতে পারলাম। এখন আমরা শেষ বেগটাও কিন্তু বের করতে পারবো। এর মধ্যে যদি আমরা শুরুর বেগটা বসাই তাহলে অবশ্যই শেষ বেগ বের হবে। শেষ বেগটা কত? ইউ এর মান হবে 120 মাইনাস ভি। 120 থেকে না, এটা একটু উল্টা হয়েছে, আমাদের ভির মান বের করতে হবে। 120 থেকে ইউ বাদ, 120 থেকে ইউ হচ্ছে আমাদের 30, বিয়োগ করলে হয় 90 মিটার পার সেকেন্ড। তাহলে তার সর্বশেষ যে বেগটা হবে সেটা হবে 90 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সরল পথে স্থির অবস্থা হতে সমতরণে চলমান একটি বস্তু কণা পঞ্চম সেকেন্ডে অর্থাৎ 5 নাম্বার সেকেন্ডে, কোন একটা সেকেন্ড যদি নির্দিষ্ট করে দেয় যে এই সেকেন্ড, ওই সেকেন্ডটা বলতে ওই 1 সেকেন্ডের কথাই বলা হচ্ছে। প্রথম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 2 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটার একটা ফর্মুলা আছে আমাদের, সেটা আমরা মনে রাখবো। সেটা আমাদের স্থির অবস্থা হতে, যেহেতু স্থির অবস্থা হইলে আমাদের এর সমান হবে হাফ এ 2t মাইনাস 1। আর যদি আমাদের স্থির অবস্থা না হয় তাহলে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এর জায়গায় আমরা এফ ব্যবহার করতে পারি। তো এখানে স্থির অবস্থা যেহেতু, এর কারণে ইউ এর মান হচ্ছে 0। এরপরে বলছে 5 নাম্বার সেকেন্ড, তার মানে আমাদের এস হয়
5 গুণে 10 থেকে 1 বাদ দিলে হয় 9, 9a/2। এটা হচ্ছে আমার 5 নাম্বার সেকেন্ডে অতিক্রমের দূরত্ব। 5 নাম্বার সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে? 10 মিটার। তাহলে এস এর মান দেওয়া আছে হচ্ছে আমার 10। তাহলে এখানে আমি এর মানটা কিন্তু বের করতে পারবো। এ সমান হবে আমাদের 20/9, এরকম হবে। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ত্বরণ নির্ণয় করলাম। এবার বলছে 10 সেকেন্ডে, 10 নাম্বার সেকেন্ড কিন্তু বলে নাই, সর্বমোট প্রথম সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, এই সর্বমোট 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব, এটা সমষ্টির ফর্মুলা। সেটা হচ্ছে আমাদের এস সমান, প্রথমে স্থির ছিল এ কারণে আমরা হাফ এটি স্কোয়ার ব্যবহার করব। হাফ, এটা হবে 20/9, টি হচ্ছে 10 কি স্কোয়ার করলে হয় 100। এবার আমরা কাটছিট করব, এটা করলে আমরা 200 পাবো। এটা কি ভুল হয়েছে, এটা 10 মিটার তো অতিক্রম করে না, এটা হচ্ছে 18 মিটার অতিক্রম করে, এটা দেওয়া আছে। যাই হোক, এখানে 10 মিটার দিয়ে বোঝাই দিচ্ছে, আপনারা 18 মিটার দিয়ে এটা করবেন, তাহলেই হবে। একটি বস্তু স্থির অবস্থা হতে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা করলে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সপ্তম সেকেন্ড অর্থাৎ একটা সেকেন্ডের কথা বলা হচ্ছে। টির মান এখানে আমাদের 7 ব্যবহার করতে হবে। স্থির অবস্থা যেহেতু এর সমান হবে আমাদের হাফ এফ 2t-1, হাফ ইন্টু এফ। এফ বলতে যে ত্বরণে যাত্রা শুরু করছে 6, আর ওটা 7 নাম্বার সেকেন্ড, 7 গুণ 14 থেকে একবার দিলে হয় 13, 39 মিটার। সে 7 নাম্বার সেকেন্ডে 39 মিটার দূরত্ব অতিক্রম করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখন সমাধান করব। 50 মিটার উচ্চতা থেকে একটা পাথর ফেলে দিলাম। আচ্ছা, ভূমিতে পড়তে কত সেকেন্ড সময় লাগবে? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তু আমি ফেলে দিলাম, এটা নিচে আসতে কতটুকু সময় লাগবে, সেই সময় নির্ণয় করার জন্য আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। সেটা আমাদের অবশ্যই এইচ সমান, যেহেতু উপর নিচের হিসাবে, কারণে আমাদের এস আসবে না, এইচ আসবে, এবং এখানে আমাদের অবশ্যই জি হবে। এই জিটা আমার অবশ্যই জির আগে প্লাস, কারণ জি নিচের দিকে, আমি নিচের দিকে ফেলাইছি, আর নিচ থেকে যদি আমি উপরের দিকে দেই তাহলে এখানে একটা মাইনাস হবে। এবার আমাকে বলছে যে কতটুকু সময় লাগবে, মানে টির মান বের করতে হবে। তাহলে টির মান আমাদের কি আছে, 2h/g, এটা রুট ওভার টি সমান আছে আমাদের রুট ওভার 2h/g, রুট ওভার 2h/g। এখানে আমরা এইচ দেওয়া আছে কত, 50 মিটার উপর থেকে ফেলানো হয়েছে। এইচ এর মান 50 আর জির মান হচ্ছে 9.8। বসায় দিলে খেল খতম, বসায় দিলেই খেল খতম। সো এটা পারা যাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। স্থির অবস্থা হতে 5 মিটার উঁচু থেকে অবধ খাড়া নিম্নমুখী পরন্ত বস্তু ভূমিতে পতন কাল কত সেকেন্ড? টি সমান হচ্ছে আমাদের
একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলাম, ভূমিতে পড়তে কতটুকু সময় লাগবে সেইটি সমান হচ্ছে √2h ভাগ g। 2h এখানে বলছে 5 মিটার, এটা হয় 9.8। আর ওরা এখানে জির মান বসায় নাই, জির মান যদি না বসানো হয় তাহলে 5×10 √10 ভাগ g, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো পারা যাবে। এরপরে আমরা ব্যবহার করব প্রাস। প্রাস মানে হচ্ছে আমরা একটা কোণে নিক্ষেপ করব। দেখে এখান থেকে দু একটা ম্যাথ আমরা সলভ করব। 32 ফিট পার সেকেন্ড আদি বেগে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো। উহার ভ্রমণকাল অর্থাৎ বিচরণকাল যতক্ষণ সে ভূমি থেকে একটু হলে উপরে থাকবে, ভূমির উপর বিচরণ করবে, সে বিচরণকাল আমাদের যেটা একটা কোণে নিক্ষেপ করা হয়েছে, আমাদের বিচরণকালটি হবে 2u sin alpha ভাগ g। এটা হচ্ছে আমার বিচরণকাল নির্ণয় করার ফর্মুলা যদি একটা কোণে নিক্ষেপ করা হয়। আর আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, আমাদের যে বেগটা দেওয়া আছে সেটা যদি আমাদের ফুটে দেওয়া থাকে, বেগ যদি আমাদের ফুটে দেওয়া থাকে তাহলে জির মান আমরা 9.8 ব্যবহার করতে পারবো না, আমাদের জির মান 32 ব্যবহার করতে হবে। ইউ এর মান দেওয়া আছে 32, কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছে 30 ডিগ্রি, তাহলে sin 30 এর মান হচ্ছে হাফ। জির মান 32 ব্যবহার করব কেন, কারণ ইউ এর মান আমাদের ফুটে দেওয়া আছে, অথবা দূরত্ব ফুটে দেওয়া থাকতে পারে। তো এই 32 কাটা, এটা কাটা 1 সেকেন্ড, তাহলে এটা ভূমির উপর কতক্ষণ থাকবে 1 সেকেন্ড থাকবে। সত্যি 16 ফিট পার সেকেন্ড আদি বেগে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলে আনুভূমিক পাল্লা, এটা ছিল বিচরণকাল, ওরা কতক্ষণ ভূমিতে থাকবে। আর আনুভূমিক পাল্লা বলতে বোঝায় দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি, এখান থেকে আমি নিক্ষেপ করলাম, এটা ঘুরে ঘুরে এখানে আসলো, তো এখানে এই পয়েন্ট আসছে, এই পথ দিয়ে এই পর্যন্ত আসতে যতটুকু সময় লাগবে সেটা হবে বিচরণকাল। আর এই বিন্দু থেকে এই পর্যন্ত একটা সরণ আছে, তো সেই সরণটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। আর এখানে সর্বোচ্চ উচ্চতা যেখানে হয়, এখান থেকে ভূমি এখানে যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তো আমাদের যে বিচরণকাল সেটা আমরা নির্ণয় করব এই ফর্মুলাটা ব্যবহার করে। আর আনুভূমিক পাল্লা আমরা নির্ণয় করব, সেটার আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা অলওয়েজ মনে রাখবো, u² sin 2α ভাগ g। আনুভূমিক পাল্লাকে আমাদের r দ্বারা প্রকাশ করা হয় u² sin 2α ভাগ g। এটা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো ইউ এর মান দেওয়া আছে 16 ফিট পার সেকেন্ড, ফিটে দেওয়া আছে, জির মান আমাদের তাহলে 32 ব্যবহার করতে হবে। ফুটে দেওয়া আছে মানে হচ্ছে জির মান 32 ব্যবহার করতে হবে। তাহলে জায়গা আচ্ছা, তাহলে এখানে ইউ এর মান দেওয়া আছে 16 ফিট পার সেকেন্ড বেগে এটা নিক্ষেপ করা হয়েছে এবং 45 ডিগ্রি কোণে।
আর এটা ফুটে দেওয়া আছে, জির মান আমরা 32 আগে ব্যবহার করে রাখলাম। এটা ইউ এর মান যেহেতু 16কে স্কোয়ার করলে হয় 256। সাইন এটা 45 ডিগ্রি হচ্ছে 90, সাইন 90 এর মান হচ্ছে 1। তো এটাতে আমরা এটা ভাগ করতে পারি। তো 32 256 এর মধ্যে কতবার যাবে সেটা আমরা একটু কাটাকাটি করলে আমরা দেখতে পারবো এটা কত আসবে। 22 8 8 আসবে। 32 256 এর মধ্যে আমার 8 বার যাবে। আর এটা একটা দূরত্ব, দূরত্ব এরকম হচ্ছে মিটার। তাহলে আমরা প্রাস সম্পর্কিত একটু আইডিয়া নিয়ে ফেললাম, এগুলো আমাদের পড়তে হবে। আর এখানে যে যে আমরা একটা কোডে নিক্ষেপ করলে এটা আমাদের আসলে কি হয়, এটা একটা পরাবৃত্ত আকৃতির হয়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এরপরে আমরা দেখতে পারবো যে শুধুমাত্র বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, এগুলো আপনারা নিজেরা করবেন। তো বোর্ডে আসলে যে কয়টা টাইপ থেকে আমাদের বিগত বছরে প্রশ্ন আসতে দেখা গেছে সেই প্রশ্নগুলাই কিছু আমি সলভ করে দিলাম। এই টাইপগুলাই বারবার আমরা প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে আমরা পারবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে এবং আমি 2-1 দিনের মধ্যে থেকে আমি যেহেতু এই সম্পূর্ণ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উপর বেশ কিছু এমসিকিউ ক্লাস আপলোড দিছি, সো সৃজনশীল কিছু ক্লাস আমি আপলোড দিব। তো কোন অধ্যায়ের উপর ক্লাসটা আগে নিলে ভালো হয় সেটা আপনারা কমেন্ট করবেন, সেই অধ্যায়ের উপরই আগে ক্লাস দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।